This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটি সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। সেই ছড়াটা যেটা ঠাকুমার কাছ থেকে আমি শিখেছিলাম, আপনারাও শিখেছিলেন হয়তো এরকমই দাদু ঠাকুমার কাছ থেকে। কিন্তু এখন চীনা জাপানি কেউ তো বোমা টোমা ফেলছে না, কিন্তু সাইরেন বেজেছে, রোজ বাজছে, ঠিক যেরকম বাজতো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কলকাতায় তখন সাইরেন বাজলেই সারা শহর অন্ধকার হয়ে যেত। জাপানি হামলার হাত থেকে বাঁচতে সে সময় অনেকেই কলকাতা ছেড়ে বিভিন্ন জায়গায় জেলায় চলে গেছিলেন আর কি। নিজেদের ভিটে মাটি ছেড়ে আত্মীয় পরিজনের বাড়িতে গিয়ে থাকা, সেটা কিন্তু বেশ কষ্টকর একটা ব্যাপার, সহজ নয় একদম। আপনাকে আমাকে জিজ্ঞেস করলে আমরা তো বলবো যে ইয়ার কি নাকি, নিজেদের বাড়ি ঘর ছেড়ে চলে যাব। তাছাড়া চারপাশে কি যুদ্ধ টুদ্ধ চলছে নাকি, আজ এরকম সময় আজকের দিনে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে? কিন্তু যা চলছে তাকে তো যুদ্ধের থেকে কমই বা বলি কী করে বলুন তো। বছর দশেক তো হয়ে গেল বাঁকুড়ার ওই ডাঙ্গাপাড়ার ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন ওই ডাঙ্গাপাড়া থেকে কয়লা টয়লা তুলছে আর কি। খুঁড়তে খনি এগিয়েই চলেছে। এখন এমন অবস্থা, সেই খনি একদম গ্রামের গা ঘেঁষে এসে পৌঁছে গেছে। আর তার ফলে ওই ডাঙ্গাপাড়ায় যখন তখন ওই যুদ্ধের মতো সাইরেন বাজছে। সাইরেন বাজলেই যুদ্ধের সময়ের মতোই, একদম যুদ্ধের সময়ের মতোই ওখানকার মানুষজন ছুট লাগাচ্ছেন। একদম বাড়ি ঘর সব কিছু ছেড়ে প্রাণ ভয়ে মানুষজন ছুট লাগাচ্ছেন। এটাই ওই ডাঙ্গাপাড়ার আজকের দিনের নিয়ম। হঠাৎ বিস্ফোরণে মাটি কাঁপে, উড়ে আসে পাথর, চির ধরে দেওয়ালে। ছাদটাও আর নিরাপদ থাকে না, তাই সাইরেনের শব্দ শুনলেই ঘর ছেড়ে দৌড় দেন বাসিন্দারা। এটাই রোজকার রুটিন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ডাঙ্গাপাড়া গ্রামের। ব্লাস্টিং আমাদের ঘর দুরন কাটছে, ছেলেগুলো ঘরে থাকতে খুঁজে নাই, ভয়ে পাথর উড়ে আসছে, দুমদাম করে পাথর ঘরে পড়ছে। মানে ঘর দৌড়ছে, একদম পাথর একদম উড়ে চলে আসছে, এখানে পাথর পড়ছে। সে প্রায় 1 দশক আগে দামোদরের তীরে খোলামুখ খনির কাজ শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কয়লা তুলতে খনি এখন ঘরের দুয়ারে। অন্যত্র ঘর চেয়েছিলেন, পাননি গ্রামবাসীরা। আমরা বলেছিলাম যে আমাদের বাড়িগুলো তুলে দাও, দিয়ে আমাদের অন্যদিকে সাটাই করে দাও, আমরা অন্য জায়গাতে যাবো। আমাদেরকে তো সেইটি আর দিচ্ছে না, আর সেইটি চেষ্টাও করে নাই। 8 বছর ধরে যাচ্ছি ওই বাঁকুড়া আসা যাওয়া করছি। না পেয়ে আন্দোলন শুরু করেছিলেন স্থানীয়রা। তাজ্জব ব্যাপার কি জানেন, বেঁচে রয়েছে কিনা দেখতে আসেনি প্রশাসন, কিন্তু দাবির কথা বলতেই মামলার পর মামলায় নাকি জড়িয়ে দিয়েছে পুলিশ। আন্দোলন করতে গেলে কেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমারই আছে কেস দুটো। কিছু বলতে গেলে বলে থানা পুলিশ কেস, দুটো করে কেস দিয়েছে। হ্যাঁ, প্রাণ বাঁচাতে দাবি সনদও রাখা যাবে না, সমস্যা আছে মানছেন তৃণমূল নেতা। তীব্রতা বিষয়ে মাইনিং কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে এবং তাতে তারা কথা দিয়েছিলেন তীব্রতা কমানোর ব্যাপারে, এবং তীব্রতা কিছু কমানোও হয়েছে। গ্রামবাসীরা যে অভিযোগ করছেন, অভিযোগটা একেবারে যে ভিত্তিহীন তা নয়। জেলা সভাধিপতি অবশ্য এখনও সত্যতা খুঁজছেন। আগে আমি খোঁজখবর নিয়ে ওখানে কতটা সত্যতা আছে সে যাচাই করে তারপর সেটা ভাবা যাবে। দেওয়ালে ফাটল চওড়া হচ্ছে, সত্যতা খুঁজতে বাড়ি শুদ্ধ ভেঙে পড়লে কি হবে বলুন তো। এর আগে আমরাই আপনাদের দেখিয়েছিলাম ওই দামোদরের উল্টো পাড়ের অবস্থাটা। একই অবস্থা, আসানসোলে বেআইনি কয়লা তোলার খেসারত সেখানে দিচ্ছেন সাধারণ মানুষ।
একই, সাধারণ মানুষকেই তো সব খেসারত দিতে হয়, এটাই তো সব জায়গার নিয়ম, এপার হোক বা ওপার। মাঠের নিচটা ওই পারে মানে আসানসোলের দিকে, সেখানে তো পুরো বেবাক ফাঁকা হয়ে গেছে, কখন ধসে বসে যাবে সেই আতঙ্কে মানুষজন ভুগছেন। বাঁকুড়ার ডাঙ্গাপাড়ায় অবশ্য এখনও অতটা খারাপ অবস্থা হয়নি, মাটি সেখানে ফোপরা হয়নি, কিন্তু ওপর থেকে উড়ে উড়ে এসে পড়ছে। খনিতে বিস্ফোরণের এই মাসুল দিচ্ছেন গ্রামের মানুষজন, বিস্ফোরণে পাথর ছিটকে যাচ্ছে, বাড়িতে ফাটল ধরছে, মাটি কাঁপছে প্রতি মুহূর্তে। আর এরকম যদি চলে তখন তো মনে হয় বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। এরকম আতঙ্ক নিয়ে বাঁচা যায় বলুন তো? তখন তো মনে হয় যে বাঁচার একটাই পথ, এলাকা ছেড়ে পালানো, চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু সেই বাড়ি ঘর ছেড়ে পালানো কাজটা তো সহজ নয়, তাই না? এই বাড়িঘর ছেড়ে নিজেদের সমস্ত সংসার ছেড়ে পালাতে হবে, এই কথাটা বলাটা যতটা সহজ, যারা কাজটা করবেন তাদের জন্য এটা তো ভয়ঙ্কর ব্যাপার। তাই তারা প্রতিবাদে ফেটে পড়বেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রতিবাদ একদিকে ভুক্তভোগীদের আতঙ্ক, অন্যদিকে সেই ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তার মাসুলও দিতে হচ্ছে, পুলিশ নাকি কেস দিয়ে দিচ্ছে। ওই তো শুনলেন গ্রামবাসীদের কথা, তাদের কথা শুনে মনে হচ্ছে তাদের জন্য বাঁচার কোনো পথ নেই, বাঁচার চেষ্টা বৃথা। তাই গ্রামের থাকলে যে কোনো দিন ঘাড়ের ওপর হুড়মুড় করে ভেঙে পড়তে পারে বাড়ি, আর গ্রাম ছাড়লে মাথা গোজার কোনো নিশ্চয়তা নেই। পুনর্বাসন, প্রতিবাদ এগুলো যদি করেন তাহলে তো আরও কথাই নেই, তাহলে তো আবার মামলা। তখন বলতে হবে যে ওই কোথায় ডাঙায় বাঘ, জলে কুমির, এই নিয়েই তো তারা সব রয়েছেন মনে হচ্ছে। আর ডাঙাপাড়ার মানুষের হাতে তাহলে থাকলো কি বলুন তো? আমার মনে হচ্ছে একটাই জিনিস আছে, পেন্সিল, মানে প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদীদের কে আর কবে মাথায় তুলে রেখেছে? আমরা আম জনতা, আমরা উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, এটাই তো নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম একদিন বা দুদিন হতে পারে, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস এই যে ধর্মতলাটা ধর্ণাতলা হয়ে গেছে, দেখছেন তো? যোগ্য শিক্ষক থেকে ডিএর দাবিদার যে পারছেন প্রতিবাদ করতে গিয়ে বসে পড়ছেন দিনের পর দিন। এভাবে প্রতিবাদীরা ধর্মতলায় বসে থাকবেন, সরকার বিরোধী বিক্ষোভ করবেন, আর চুপচাপ বসে বসে সরকার দেখবে, সেটা হয় নাকি? সরকার কিছুদিন সহ্য করতে পারে, কিন্তু চিরকাল সহ্য করবে কেন বলুন তো? বিশেষ করে যখন এই সামনেই লোকসভা ভোট, ধৈর্য বলে তো একটা বস্তু আছে নাকি, সেটার এত পরীক্ষা নিলে চলে? আর সেটা যে যখন তখন ভেঙে পড়তে পারে, এবার আশা করি ওই ডিএর দাবিদাররা বুঝতে পারছেন। চীনা সমর বিশারদ সঞ্জুর কথা আপনাদের আগেও অনেকবার বলেছি, এই আবার আজ তার কথাটা মনে পড়ে যাচ্ছে। আমাদের যেরকম চাণক্য, চীনের তেমন সঞ্জু। সেই সঞ্জু তার আর্ট অফ ওয়ার বইতে লিখেছিলেন, শক্তিশালী প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করতে যাওয়াটা চরম বোকামো। তাকে উচিত হচ্ছে ভিন্নভাবে তাকে কনস্ট্যান্ট উত্তক্ত করে যেতে হবে, যাতে একটা সময় না একটা সময় সে ধৈর্য হারায় এবং অসহিষ্ণু হয়ে ওঠে। বাংলা কথায় মাথা গরম করে ফেলে। মাথা গরম করলে যে কোনো না কোনো সময় একটা ভুল করবেই, আর সেই সময়টা তাকে আক্রমণ করতে হয়। দেখুন, এইটা সানজুর বুদ্ধি ছিল, কিন্তু মেড ইন চায়না বুদ্ধি তো, চীনা মালের মতো চীনা বুদ্ধিরও গ্যারান্টি দেওয়া যায় কিনা জানি না। আপাতত দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে সেই বুদ্ধি কি বাংলায় ব্যাকফায়ার করতে চলেছে। যার পাশে যা দেখছি, যা শুনছি, তাতে কিন্তু এটা মনে হচ্ছে। আবার মুখ্যমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে এবার একটা চরম সিদ্ধান্ত বা চরম আঘাতের দিকে এগোচ্ছে রাজ্য সরকার। সে আঘাত কোথায়, কখন, কিভাবে, কাদের ওপর নেমে আসতে পারে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সেটা সঞ্জুর কথা মতো সরকারকেই উল্টে অপ্রস্তুত করে দেবে, নাকি প্রতিবাদীদের ভেঙে গুড়িয়ে দেবে, তার হদিস দিতে আজ কিছু কথা কিন্তু বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। আজ কলকাতায় দুটো মিছিল করেছেন চাকরি প্রার্থীরা। একটা মিছিল ছিল দক্ষিণ 24 পরগনার ওই 2009 সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের, যারা চাকরির স্বপ্ন দেখছেন, তারা আজ বিকাশ ভবন অভিযানের স্বপ্ন দেখেছিলেন। পুলিশ যথারীতি সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি, ধরপাকড় করে বাসে তুলে দিয়েছে। আর দ্বিতীয় মিছিলটা, সেটা ছিল পুলিশের শূন্যপদ পূরণের দাবিতে। শিয়ালদার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর তারপর রাস্তায় শুয়ে প্রতিবাদ। এবার খেয়াল করলে দেখা যাবে যে সরকার
সরকার এই সমস্ত প্রতিবাদের ক্ষেত্রে একদিন একটা কীরকম অস্বীকার করার মোডে ছিল, জানেন তো, মুডটা ঠিক ছিল না। এই যে ডিএই হোক বা চাকরির আন্দোলন, এগুলোকে নিয়ে সরকার এতদিন উচ্চবাচ্যই করেনি বা রিয়্যাক্ট একদম করেনি। চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী বসেছেন অবশ্য, কিন্তু ওই পর্যন্ত। ডিএ আন্দোলন সেটা তো আরও উপেক্ষার জায়গায় ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী অসহযোগিতার রোগে ওই বরখাস্তের দাওয়ায় প্রেসক্রাইব ভুলভাল আইনের কথা উনি মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন। আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন। ডিএ আন্দোলনকারীরা বলছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তারা যদি দিবাস্বপ্ন না দেখেন, তাদের কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হবে ওই সানজুর থিওরি অনুযায়ী আন্দোলনকারী কর্মীরা বা সরকারি কর্মীরা তারা কিন্তু সফল। প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে তারা অসহিষ্ণু করে তুলতে সফল হয়েছেন। আর সেটা যদি না হয়, তাহলে সরকারও মনে হচ্ছে এই পাল্টা সিনজু স্ট্র্যাটেজি প্রয়োগ করেছে, এটাই ধরে নিতে হবে। সরকার হয়তো মনে করেছে যে এতদিন ধরে অপেক্ষা করিয়ে আন্দোলনকারীদের জায়গাটা নিশ্চয়ই একটু নরম বা নড়বড়ে হয়েছে, মনোবলটা নিশ্চয়ই একটু ভেঙেছে, তাই এই সময়টাই পাল্টা আক্রমণ করার সঠিক সময়, সঠিক রাস্তা ওইটাই। পাল্টা আক্রমণে গুড়িয়ে দাও, বিশেষ করে যখন সামনে লোকসভা নির্বাচন আছে। প্রশ্ন হচ্ছে যে লোকসভা নির্বাচন তো সামনে, এটা তো বুঝলাম, কিন্তু সেই সময় ভোটের মুখে কড়া শাসন করতে গেলে ফলটা বুমেরাং হয়ে যাবে না তো? দেখুন, আমাদের ভাবনা চিন্তা যেখানে শেষ হয়, সেখান থেকেই তো নেতারা ভাবতে শুরু করে। আর গড়পড়তা নেতাদের ভাবনায় যেখানে ফুল স্টপ পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিচক্ষণ রাজনীতিবিদের চিন্তাভাবনা সেটা তো সেখান থেকে শুরু হয়। মুখ্যমন্ত্রীর হয়তো মনে হয়েছে যে তিনি যা বলেছেন, কঠোরভাবে সেই ব্যবস্থাটা যদি প্রয়োগ করতে হয়, তার একটা আউটরেজ মানে প্রতিক্রিয়া সেটা তো তৈরি হবেই। সেই কড়া প্রতিক্রিয়ায় একটা ক্ষতি যে হবে সেটাও তিনি জানেন, কিন্তু হিসেব করে নিশ্চয়ই দেখেছেন যে যে ক্ষতিটা ওই প্রতিক্রিয়ায় হবে, তার থেকে ঢের বেশি হয়তো হবে ওই আন্দোলনটাকে চলতে দিলে। এইসব খুঁটিনাটি বিচার না করেই কি আর মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা কথা বলেছেন? কিন্তু কারোর কিন্তু মনে হচ্ছে পরামর্শদাতারা মুখ্যমন্ত্রীকে সঠিক পরামর্শ দেননি। কড়া দাওয়াই প্রয়োগের কথাটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে ওই আইন প্রয়োগ করাটা কিন্তু ততটাই নাকি কঠিন। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছেন, কারণ বুঝতেই তো পারছেন, দিন তো গেল, সন্ধে হলো, হরি পার করো আমারে, সেই গান করার টাইম এসে গেছে ওনার। এখন ওনার দিন চলে গেছে, আর অপেক্ষা করছেন কবে ভেতরে যাবেন উনি বা ওনার ভাইপো, কে যাবেন আগে সেই নিয়ে কম্পিটিশন চলছে। মুখ্যমন্ত্রী যদি দমন নীতির কথা বলে থাকেন, তাহলে আমাদের আশ্চর্য হবার কিছু নেই, কারণ উনি ক্ষমতায় এসে থেকে শিষ্টের দমন এবং দুষ্টের পালন এই নীতি অনুসরণ করছেন। কোন ধারায় তিনি সরকারি কর্মচারীদের উপর আক্রমণ আনবেন আমি জানি না। এখন ওনাকে কে ওই বুদ্ধি দিয়েছে আমরা জানি না। 56 যে ধারাটি হচ্ছে আইএএস আইপিএস এদের কেন্দ্রীয় সরকারের একটি ধারা, এবং উনি ভয় পেয়ে এখন ওই সার্ভিস ব্রেকের এসবের কর্মচারীরা ভয় পায় না, এটা উনি বুঝে গেছেন। সেই জন্য একেবারে টার্মিনেশন নাকি চাকরি ছেদ হবে, যেটা সম্পূর্ণ বেআইনি কথা। কর্মচারীরা এতে ভয় পাচ্ছে না। যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা কাজ পাচ্ছে না, তাদের কাজ দেওয়ার যোগ্যতা নেই। যারা কাজ করেন তাদের অগ্নি চোখ রাখাচ্ছেন। ওর দলের লোক যারা কোটি কোটি টাকা লুট করেছে, চাকরি বিক্রি করেছে, বেআইনি সম্পদ করেছে, হিম্মত এবং যোগ্যতা থাকলে তাদের বহিষ্কার করুন। 56J, 56C আর 48 এই ধারাগুলো, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রুল। সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোকে আইএস, তাদের আইএস ক্যাডার, আইপিএস ক্যাডার এবং গ্রুপ সি স্টাফদের জন্য তৈরি করেছিল। কি এটা এই রায়, এই অ্যাক্টটা কিন্তু কোনো পানিশমেন্ট অ্যাক্ট নয়, যেটা মুখ্যমন্ত্রী বলছেন পানিশমেন্ট পারপাসে তার কর্মচারীদের উদ্দেশ্যে, তা নয়। এটা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনুযায়ী কোল্যাটারাল গ্রাউন্ড বা আরবিট্রারি ডিসিশনের ভিত্তিতে হয় না। এবং আমি আপনাকে বলি, এই পুরো এই ধারাটা 56J, 56C এবং 48 এখানে কোথাও কিন্তু বরখাস্তের পারমিশন সরকারকে দেওয়া হয়নি। কার্যত বলাই হয়েছে যে 3 মাসের প্রায়োরিয়ার নোটিশের ভিত্তিতে কোনো কর্মচারী যদি 35 বছরের কম বয়সের আগে চাকরি পেয়ে থাকে, তাহলে তাকে 50 বছরের মধ্যে তাকে দিতে হবে, যদি তার ক্ষেত্রে এই ধরনের ইস্যু হয়। আর যদি সে 35-এর বেশি বয়সে চাকরি পায়, তাহলে তাকে 55 বছরের মধ্যে যদি কমিটি স্যাটিসফাই হয় যে তিনি আর কাজ করতে পারছেন না, যেটাকে আমি একটু আগে বললাম, ফর পাবলিক ইন্টারেস্ট,
তাকে ডিউটি থেকে নির্বাহিত করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে একটা ক্লজ অ্যাড করে দেওয়া হয়েছে, তাকে 3 মাস আগে নোটিশ করতে হবে। যদি না করে থাকেন তাহলে 3 মাসে তাকে অ্যালাউন্স এবং স্যালারি দিয়ে তাকে নোটিশটা ইস্যু করে তাকে সসম্মানে দিতে হবে। এটা কোনো পানিশমেন্ট নয়। সুজন চক্রবর্তী বললেন যাদের কথা, তা মুখ্যমন্ত্রী তো কাল সেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন যে দুর্নীতির ছিটে ফোঁটা দেখলেই যেন ব্যবস্থা নিয়ে নেয় পুলিশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেই নির্দেশটা প্রত্যেক জেলায় পুলিশ সুপারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ডিজি রাজীব কুমারের ওপর বর্তেছে। নির্দেশ নিশ্চয়ই পৌঁছবে, কিন্তু তারপর সেটা বাস্তবে কার্যকর হবে তো, মানে শাসক দলের নেতাকর্মীদের ক্ষেত্রে আর কি। দেখুন, দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে তাদের নামটাই তো সব থেকে বেশি শোনা যাচ্ছে। আর নির্দেশটা অবশ্য কার্যকর না হলেই বা কি, সরকারি কাজে একটু আধটু গাফিলতির অভিযোগ সে তো উঠেই থাকে। তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আপনাদের আজ দেবো, একেবারে না বললেই নয়, এক্সক্লুসিভ আর কি। 1983 সাল, তখনও স্মার্টফোন তো দূরের কথা, দেশে মোবাইল ফোনই চালু হয়নি। তার আগে তখনও ভারত বিশ্বকাপ জেতেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাননি। রাজ্যে তখন বামফ্রন্ট সরকারের বয়স মাত্র 6 বছর। সেই 1983 সালে প্রাথমিকে চাকরির জন্য মামলা করেছিলেন হুগলি জেলার কয়েকজন চাকরি প্রার্থী। তখনও হতো আর কি। পর্ষদের গাফিলতির প্রমাণ পেয়ে আদালত তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় 2023 সালে। এই 2024-এ তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছে চাকরির চিঠি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে 66 জন মানুষ চাকরির জয়েনিং লেটার পেয়েছেন। এই বাজারে জয়েনিং লেটার পাওয়া, তাও আবার এই শিক্ষা সংসদের চাকরি, বিরাট ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে যে 66 জন পেয়েছেন, সংখ্যাটা বেশ ভাল লাগার মতো, কিন্তু তার মধ্যে 4 জন তো ইতিমধ্যেই মারা গেছেন। যারা বেঁচে আছেন চাকরির নিয়োগপত্র নিয়ে তারা কি করবেন, তারা নিশ্চয়ই সেটা গালে হাত দিয়ে ভাবছেন। কারণ 83 সালে যারা চাকরির যোগ্য ছিলেন, এই 2024-এ তাদের বয়স 41 বছর বেড়েছে, মাত্র 41 বছর। 83 সালে যদি কারোর বয়স মানে মিনিমাম যদি 20 বছরও ধরে নিই, তাহলে তার এখন বয়স মিনিমাম 61, মানে তার অবসরের বয়স পার হয়ে গেছে। এখন চাকরি পেয়ে কি হবে? উত্তরটা খুঁজছেন ওই চাকরি পাওয়া সিনিয়র সিটিজেনরা। এখন আমি জানুয়ারি জয়েন করার জন্য স্কুলে বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো বড় খাসা বাণী মন্দির। জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। এতদিনে নিয়োগপত্র, বয়স তো থেমে নেই। কেউ ইতিমধ্যেই প্রয়াত, কারো বয়স 71, কারো বয়স 64। অশক্ত শরীরে সেই সিনিয়র সিটিজেনেরাই প্রাইমারি স্কুলে জয়েন করতে হাজির এসআই অফিসে। তাজ্জব বানিয়ে দেওয়া ঘটনাটা হুগলির। দিন কয়েক আগেই বাড়িতে পৌঁছেছে প্রাইমারি স্কুলে যোগ দেওয়ার নিয়োগপত্র। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর কিভাবে হলো এমন? মন্তব্যই করতে নারাজ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন। কি বিষয়টা একটু যদি বলেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বলছেন, আদালতের রায় মানা হয়েছে। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন, সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব। সিনিয়র সিটিজেন শিক্ষকরা বলছেন, আমাদের 23 সালে আমাদের কেস থেকে কেস করে আসে। কোথায় করেছিলেন? হাইকোর্ট। বাম আমলে 1983 সালে মামলা করেছিলেন পরীক্ষার্থীরা। অভিযোগ প্রশিক্ষিতদের বাদ রেখেই নিয়োগের প্যানেল হয়। তারপর আদালত নিয়োগের নির্দেশ দিলেও শিক্ষা দপ্তর মানেনি। শেষমেশ 2023 সালের 20 ডিসেম্বর নিয়োগের রায় দেয় হাইকোর্ট। 2014 সালের 8 জানুয়ারি থেকে নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যদিও ঠিক কী করণীয় তার কিছুই জানেন না সদ্য নিযুক্ত শিক্ষকরা। চাকরি কী করে করবো? আমাদের তো 70-71 পার হয়ে গেছে, 60 তো রিটায়ারমেন্ট তো 60, তা আমরা কী করে 60-এর ঊর্ধ্বে করবো? বেতন কি পাবেন? পেনশনে কি পাবেন কেউ? হাইকোর্টের রায় বলছে 2014 সাল থেকে 60 বছর বয়স হওয়া পর্যন্ত বেতন মিলবে। 60 বছর হওয়ার আগে 10 বছর কর্মজীবন হলে পেনশন মিলবে। যদিও পেনশন প্রাপকদের সংখ্যা ন্যূনতম হওয়ার সম্ভাবনাই তো বেশি। বিরোধী নেতা শিক্ষক সংগঠনের নেতারা বলছেন, হাইকোর্টে যে তো তাদের লয়ার ছিল শিক্ষা সংসদে, তারা কি আপডেট খবর দিতে পারেনি যে 60 বছরের পরে চাকরির ক্ষেত্রে তাদেরকে রিটায়ারমেন্ট হতে হয়, 60 বছর পরে চাকরিতে জয়েন করা যায় না। এরা 70 বছর যাদের হয়ে গেছে তাদেরকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। 14 সাল থেকে তারা নাকি এফেক্ট পাবে, সেই হিসেবে গেছে যে একদিন জয়েন করবে
তারপরেই হচ্ছে তাদের চাকরি চলে যাবে এবং এক একজন 50-60 লাখ টাকা করে নাকি তারা পাবে এবং পেনশন পাবে। 1983 সালে মামলা করে 40 বছরে চাকরি, অবাক হওয়ার মতো ঘটনাই বটে। কিন্তু এমন নজির কি আরও হবে? এই যে 2009 সালের দক্ষিণ 24 পরগনার চাকরির পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের বয়সও তো থেমে থাকছে না, চুলে পাক ধরছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরি তো অধরা। হ্যাঁ, সত্যি কথা, এটাই আমাদের এখানে ট্র্যাডিশন হয়ে যাবে না তো? মানে যেভাবে ধর্নাতলায় একের পর এক চাকরি প্রাপকের সংখ্যা বাড়ছে, তারা সবাই আদালতে দ্বারস্থ ঢারস্থ হয়েছেন। আদালত কোনো না কোনো সময় নিশ্চয়ই, যদি সত্যিই তারা চাকরি পাওয়ার যোগ্য হন, তাদের দাবিটা ন্যায্য হয়, তাহলে নিশ্চয়ই চাকরির জন্য তাদের সুযোগ সুবিধা দেবে বা তাদের চাকরি দেওয়ার নির্দেশ দেবে। কবে পাবে বলুন তো? মানে সবাই একসঙ্গে এরকম সিরিয়াসলি দেখা যায় না। জয়েনও করলেন, অবসরও নিলেন, এরকম হবে নাকি? কি বিষয় হবে ভগবান জানে। এটার থেকে বড় নিদারুণ রসিকতা সত্যি আর হয় না। 2014 থেকে এই শিক্ষকই বলতে হবে তো, জয়েন করেছেন তারা, যে বয়সী হোক, তারা চাকরির সুযোগ সুবিধাগুলো পাবেন। বয়সের কিছু শর্ত পূরণ করতে পারলে তবে পেনশনও পাবেন। আদালতের এই নির্দেশকে ঢাল হিসেবে ব্যবহার করতেই পারেন প্রাথমিক শিক্ষা সংসদ কর্তারা। মানে এই অভিযোগ তো উঠছে, কেন তারা ওখানে জানাননি ব্যাপারটা, যে তাদের বয়স কত হয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, এই সমস্তগুলো। অথবা তারা আরেকটা কাজ করতে পারেন বা ভাবতে পারেন যে এটা তো আসলে আগের সরকারের সময়ের শিক্ষা সংসদের কর্তাদের দোষ। তারা নিশ্চয়ই গাফিলতি করেছিলেন বলেই তো আজকে এতদিন পর আদালত নির্দেশ দিয়েছে। বিপদের মুখে পড়লে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেটা সববার আছে। আজকের পর যেরকম ওই জলপাইগুড়ি জেলা প্রশাসন বলতে পারে নবান্ন থেকে এতদিন গ্রিন সিগন্যাল আসেনি বলে ধূপগুড়িকে আলাদা মহকুমার স্বীকৃতিটা দেওয়া যাচ্ছিল না, সে যতই অভিষেক বলুন। আজ মুখ্যমন্ত্রী বলার পর নবান্নর তরফে ধূপগুড়ি আলাদা মহকুমার স্বীকৃতি পেতে চলেছে। সেই কবে সাম্প্রতিক উপনির্বাচনগুলো, তারও আগে ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিনে তা কার্যকরী হচ্ছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ওখানকার সবাই যখন জানিয়েছেন কর্তারা, তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি অভিষেকের রাগ ভাঙানোর জন্য করা হলো? 30শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিই। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সমাবেশ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে, এটা আজকে ডিসিশন হয়ে গেছে। দেখুন, এটাও তো কারুর মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সময় বলেছিলেন। তারপরেও প্রসেসে দেরি হচ্ছিল, যার জন্য কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারা বলেছিলেন যে অভিষেক বলার পরেও কেন ধূপগুড়িকে আলাদা করে মহকুমা ঘোষণা করা হচ্ছে না। এরকমই তো তিনি, মানে সেই গণ্ডগোলের যাবতীয় ঘটনাগুলো, এগুলোই তো সব টুকরো টুকরো জমে বিন্দুগুলো সিন্ধু হয়েছিল। ঘনিষ্ঠ মহলে নাকি অভিষেকও বলেছিলেন যে প্রশাসনিক টালবাহানা হচ্ছে, এই সমস্তের জন্য তার একটু অভিমানও হয়েছিল আর কি। অভিষেক তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে এটাও কিন্তু একটা ঘটনা, মানে কেউ এইভাবেও দেখতে পারেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তার প্রতিশ্রুতিটা পালন হলো, কিন্তু সেই পালনটা কখন হলো? আসলে প্রতিশ্রুতিটা কাজে পরিণত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পারমিশন দিলেন এবং তারপরে এটা হলো। অর্থাৎ যে সময়ে যে কাজটা রাজ্য সরকারের করার কথা, সেই কাজটা সেই সময়ে বা আলটিমেটলি রাজ্য সরকারই করবে, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন? মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি, আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না, ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না। যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আইনি জটিলতাটা কেটে গেছে এবং তারপরে এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে। আইনি জটিলতা যেটা ছিল সেটা কেটে গেছে, এইটুকুই জেনেছি। নোটিফিকেশন জারি হয়েছে, এই কনফার্মেশন কেউ দিতে পারেনি। কাজেই এখনই কিছু বলা সম্ভব না, কারণ একবার তো মুখ পুড়েছে আমাদের। ভালোই হবে, খারাপ কি হবে? তবে ধূপগুড়ির সঙ্গে ধূপগুড়ি তো বানারহাটকে যুক্ত করতে হবে,
তাই তো শুনেছি বানারহাটকে যুক্ত করতে হবে। অভিষেকও কিন্তু অবশ্য বারবার রাজ্য প্রশাসনের কোনটা করার কথা সেটা বুঝিয়ে দিচ্ছেন, মানে এইটা বুঝিয়ে দেওয়ার একটা প্রবণতা তার কাজকর্মের মধ্যে দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারেই দেখুন 70,000 প্রবীণকে তিনি বার্ধক্য ভাতা দিচ্ছেন, তার আগে তার সঙ্গে দিল্লিতে যাওয়া 1002 100 দিনের শ্রমিককে 100 দিনের মজুরি দিয়েছিলেন নিজের তহবিল থেকে। বিরোধীরা অবশ্য বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর চাপ তৈরি করছেন, যে কাজ সরকারের করার কথা সেই কাজ করে দিচ্ছেন। আসলে সেটা ওই সরকারের ব্যর্থতাকে দেখাতেই তিনি তৃণমূলের সাংসদ, সাধারণ সম্পাদক। কিন্তু আজকের পর থেকে অভিষেকের অনুগামীরা বলতে পারেন তিনি একা নন, হাইকোর্টও রাজ্য সরকারকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করছেন। অথবা এটাও বলতে পারেন যে ঠিক কাজটা তো অভিষেকই করছিলেন, রাজ্য সরকার যে দায়িত্ব পালনে ব্যর্থ ছিল অথবা গাফিলতি করছিল সেটা তো আজকে হাইকোর্টের রায়ের পর পরিষ্কার হয়ে গেল। হাইকোর্টের প্রধান বিচারপতি আজ বলেছেন যে তার কাছে 327 জন 100 দিনের শ্রমিক তারা চিঠি পাঠিয়ে বলেছিলেন যে দুর্নীতির তদন্ত এত চলছে, চলুক, যতদিন পারে চলুক, কিন্তু তারা চান তাদের কাজের মজুরিটা, কারণ 100 দিনের প্রকল্পে তারা কাজ করেছেন, কাজ যখন করেছেন, খাটনি যখন খেটেছেন, তাদের কাজের টাকাটা মিটিয়ে দেওয়া হোক, খাটনির দামটা দিয়ে দেওয়া হোক, ব্যাস, তাদের আর কোনো মাথা ব্যথা নেই। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে যারা 100 দিনের ন্যায্য শ্রমিক, এই ন্যায্য কথাটা মাথায় রাখবেন, তাদের মজুরিটা রাজ্য সরকার মিটিয়ে দিক, মানে রাজ্য সরকারকেই ওই বকেয়া মেটানোর দায়িত্ব দিচ্ছে আদালত। অভিষেক ঠিক হলেন তো, এরপর আর তার দায়টা অভিষেকের নয়, রাজ্যের ঘাড়েই চলে গেল, তাই না? এটাও পরিষ্কার যে তিনি যেটা করছিলেন আসলে রাজ্যের বা শাসক দলের এটা দায় ছিল, তারা পালন করছিল না, তাই তিনি করে দিচ্ছিলেন। এটাই তো তিনি এখন বলতে পারবেন, অন্ত ঘনিষ্ঠ মহলে তো বলতে পারবেনই। আর তার ঘাট থেকেও এখন গোটা দায়টা দুটোই, মানে ব্যর্থ বলার দায়টাও বা মানে ব্যর্থ বোঝানোর দায়টা, বা ওই যে এখন যেগুলো দিতে হচ্ছিল সেগুলো দেওয়ার দায়টাও, এর মধ্যেই যেগুলো দিয়ে দিয়েছিলেন, এরপর তো ভবিষ্যতে আরও কিছু দেওয়ার প্রসঙ্গ রয়েছে, সবই মনে হচ্ছে তার ঘাট থেকে রাজ্যের ঘাড়ে চলে গেল। এর বাইরে আদালত আরও একটা কাজ করেছে জানেন তো, মানে সেটা কিন্তু রাজ্যের ওপর আরও একটা বাড়তি চাপ। প্রথম কথা ওই বললাম ন্যায্য কথাটা, ন্যায্য খুঁজতে হবে, সেজন্য একটা ন্যায্য যারা শ্রমিক 100 দিনের কাজের তাদের খুঁজতে একটা কমিটি করে দিয়েছে আদালত। তাহলে একদিকে বকেয়া মেটাতে আদালতের পরামর্শ, অন্যদিকে দুর্নীতি খুঁজতে কমিটি তৈরি করে দেওয়া। রাজ্যের ওপর এটা কিন্তু একদম একটা নয়, জোড়া চাপ চলে এলো। এই আইনটা তৈরি হয়েছে ইউপি আমলে, যে কাজের গ্যারেন্টি সৃষ্টি করার জন্য। সেখানে তারা কাজ পাচ্ছেন না, যারা কাজের জন্য আবেদন করেছেন তারা কাজ পাচ্ছেন না, যারা কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না। এই দুই সরকারের ঝগড়ার মধ্য দিয়ে আমরা উলুখোগড়ার প্রাণ কেন যাবে, তাদের টাকাটা দেওয়া হোক, সেই জন্যেই আজকে আদালত 4 সদস্যের কমিটি করে দিয়েছেন। হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করলে কোনো লাভ হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হলো, এই জব কার্ড বাতিল হয়ে গেল, তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছিল। এই টাকাগুলো বিগত 8 বছর বা 9 বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে, এই টাকাগুলো গেল কার কাছে? আপনার অ্যাকাউন্ট আর আপনার অ্যাকাউন্টে যাবার কথা আমার অ্যাকাউন্টে চলে আসবে, তাহলে দোষটা কার হলো? রাজ্যের কোনো ভূমিকা নেই। এটা কিন্তু এখন হবে, আগাম দিচ্ছে তা নয়। 21 সালে কাজ করানো হয়ে গেছে, সেই টাকা নিয়ে যদি এই ধরনের অবান্তর কথা বলে, সেটা যেটা হবে সেটা মাননীয় আদালত যেটা বলেছে সেরকম, যেটা রাজ্য সরকারের মনে হবে সেটা করবে। রাজনীতিতে ওই লাভ ক্ষতির অঙ্ক কষাটা না খুব জরুরি, কিন্তু আদালতের নির্দেশে কার লাভ আর কার ক্ষতি, অভিষেকের লাভ বেশি নাকি বিরোধীদের লাভ বেশি, সেই অঙ্কটা মনে হচ্ছে খুব জটিল জানেন তো। মানে এটা নেতারা যতক্ষণ না সমাধান করে দিচ্ছেন ততক্ষণ অঙ্কের উত্তর খোঁজার চেষ্টা করাটা আরও বেশি কঠিন, কারণ তারাই তো আমাদের সচরাচর বুঝিয়ে টুজিয়ে দেন, আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করতে পারি। এটা যে বিরোধীরা তারা বলবেন যে এখন এই যাবতীয় কিছু দিতে হচ্ছে, রাজ্য সরকার ব্যর্থ ছিল না দিতে, তাদের দেওয়ার কথা ছিল এবং তারা যেটা দাবি করেছিলেন, যেটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তার দলের বিভিন্ন বিধায়ক সাংসদ এদের বলেছিলেন যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে আপনারা লিস্ট প্রস্তুত করুন কারা কারা ন্যায্য প্রাপক, অর্থাৎ তারা তাদের জায়গার থেকে যে ঠিক ছিলেন এটা তিনি বলতে পারবেন, কারণ আদালত তো ওই ন্যায্য প্রাপকদের খুঁজে বার করার জন্য কমিটি তৈরি করতে বলেছে।
এবার ন্যায্য প্রাপকদের খুঁজে বার করতে বলেছে, মানে আদালতও ঘুরিয়ে এটা স্বীকার করে নিচ্ছে যে কোথাও গিয়ে তার মানে তাদের নিশ্চয়ই আদালতের মনে হচ্ছে যে নিশ্চয়ই কোথাও অন্যায্য কিছু আছে। অন্যায্য প্রাপক থাকা মানে তো সেটা রাজ্যের দায়, ফলে তারা এটা রাজ্য সরকারকে আঙুল তুলে দেখাতে পারবে। আর অন্যদিকে এখানে দেখলেন তো চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে গোটা বিষয়টা যেহেতু আগের বিষয় এবং সেটা যদি ওরকমভাবে একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়ে থাকে তার দায় তাদের না, ফলে কোনটা যে কাদের তখন একটা গোলমালের ব্যাপার সৃষ্টি করে দিতে পারলে গোটা ব্যাপারটা গুলিয়ে যেতে হবে। কিন্তু বোঝা যাচ্ছে একটা চাপ তৈরি হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তোই বললাম জোড়া লাভ আর কি, আর নিজের ঘাড়েও রইল না, আর নিজের পকেট থেকে দিতে হবে না, ওটা রাজ্য সরকারকেই দিতে হবে। আর একই সঙ্গে রাজ্য সরকারের দুটো জিনিসই তিনি কেউ বিরোধীরা বলবেন যে ওই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছিলেন রাজ্য সরকারের কোথাও গিয়ে ব্যর্থতা। যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে নিজের দলেরই সরকারের ব্যর্থতা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, তার থেকে মানে জনদরদি নেতা আর কে হতে পারেন? এটা তো তার তরফ থেকে প্রচার করার রাস্তা খুলে গেল। আবার এটাও হতে পারে যে দলকে ভুল পথে যাওয়ার হাত থেকে বাঁচাতেই তিনি দলের স্বার্থ রক্ষার জন্য তিনি দলের স্বার্থেই এত বড় একটা আত্মত্যাগ করছিলেন, সেটাও বলার রাস্তা খুঁজে গেল। এবং এই লাভ ক্ষতির অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং। তার থেকে বরং আদালতের যে নির্দেশ নিয়ে লাভ ক্ষতির অঙ্ক কষা আমাদের পক্ষে তুলনায় সহজ, সেটা নিয়ে কয়েকটা কথা বলি। এর অনেকগুলো নির্দেশ দিয়েছে তো আদালত, একটা তো দেখলেন বেশ জটিল, সেটার লাভ ক্ষতির হিসেব করা। কিন্তু শর্ত সাপেক্ষে যেভাবে তৃণমূলকে সংহতি যাত্রার অনুমতি দিচ্ছে কলকাতা হাইকোর্ট, সেটা নিয়ে অনেকগুলো বিষয় কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমরা, মানে আমাদের মতো করে বুঝছি আর কি। দেখুন, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল, কোর্ট বলেছে অঘটন ঘটলে মানে অনুমতি দিয়েছে ওই দিন সংহতি মিছিল করতেই পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদল সর্বধর্ম সব কিছু নিয়ে, সর্বদল না সর্বধর্ম নিয়ে করার একটা উদ্যোগ নিয়েছে। তো সেটাতে কোর্ট বলেছে যে করুন, কিন্তু অঘটন যদি ঘটে তাহলে যে করেছে সেই দলের ওপর দায় বর্তাবে। আদালতের রায় সেটা যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তার জন্য কোনো ব্যক্তিও দায়ী হতে পারেন। 22শে জানুয়ারি সংহতি মিছিলে তো মুখ্যমন্ত্রী নিজেও থাকবেন, তিনি যখন থাকবেন তখন তো ধরে নেওয়া যায় যে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না, মিছিল ভালোভাবে হবে। কিন্তু যদি হয় সেটা গণ্ডগোলের ব্যাপার হয়ে গেল, কার ওপর দায় বর্তাবে তখন। এবার লাভ ক্ষতির প্রসঙ্গে আসি। তুল্যমূল্য বিচারে সংহতি মিছিল হওয়ায় যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ, তেমনই তো বিজেপিরও লাভ। আলটিমেটলি কে এগিয়ে আর কে পিছিয়ে সেটা ওই পরে ভোটের বাক্সে বোঝা যাবে, কিন্তু আমরা আমাদের মতো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কোর্ট এই মিছিল অ্যালাউ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী লাভ? প্রথম কথা, সংখ্যালঘুদের কাছে একটা বার্তা দেওয়া গেল, এটা যে তৃণমূল বা রাজ্য সরকার এই যে চারপাশে রাম মন্দির নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে, এতে গা ভাসাচ্ছে না, এটাকে কোনোভাবে তারা এটার শরিক নয় আর কি। আর দুই, একটা শ্রেণীর বিশেষ করে ব্রাহ্মণবর্ণ মানুষ যারা সচরাচর বাংলাতে এই যে ধর্মীয় বিষয় টিষয় সংকীর্ণতা এই সমস্ত ব্যাপারে বা এগুলো নিয়ে খুব একটা তারা আবেগ টাবেগ দেখানো, এর থেকে একটু দূরে সরে থাকতে চায়, তাদের একটা বার্তা দেওয়া যে তিনি ধর্মনিরপেক্ষতার রাস্তায় হাঁটছেন। তার মানে এক শ্রেণীর মানুষ যারা বিশ্বাস করে বা মনে মনে ধর্ম এই বিষয়গুলো লালন পালন করে, কিন্তু তা সত্ত্বেও সেটা নিয়ে উগ্রতা বা সেটা নিয়ে রাজনীতিকরণ এগুলোকে পছন্দ করে না, তাদের কাছে একটা বার্তা দিতে পারবেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ, মানে একটা মেরুকরণ, কিন্তু সফট মেরুকরণ। আর বিজেপির লাভ হচ্ছে তারা প্রচার করতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় রাম বিরোধী। এবার সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়তো রামটাকে পিছন দিকে নিয়ে চলে যাবে, সামনে রাখবে ধর্মটাকে। বিজেপি প্রচারের সুযোগ খুঁজবে বা বলার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ আসলে ধর্মবিরোধী। আর ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা, সেই চেষ্টাতে অনেকটা সুবিধা কি তাহলে বিজেপি নেতারা পাবেন না? আদালত কিন্তু বলে দিয়েছে কোনো ভুলচুক হলে তার দায় ওই দলের বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে নিতে হবে। ফলে তেমন কিছু হলে বিজেপি বলতে পারবে যে রাজ্যে আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার জন্য একমাত্র দায় ওই তৃণমূল সরকার আর তৃণমূল নেত্রী। এবার রাজ্যের শাসক দলকে আদালতের অনুমতির পর মিছিল করতে হচ্ছে, এই যুক্তিটাও তো বিজেপির ঝুলিতে রয়েছে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না, মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। কোর্ট বিজেপিকে বলে দিল
যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। আমি হাইকোর্টের জাজমেন্টে খুশি। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এটা আমার পার্টি করেনি। আমি মানুষের জানমাল রক্ষা করার জন্য গেছি, জনস্বার্থে গেছি। তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান। কম্পিটিটিভ একটা মনোভাব, তুমি বড় না আমি বড়, তুমি রাম মন্দির করবে, আমি মেদিনীপুরে রাম মন্দির করলাম। এটা সম্প্রীতির মিছিলই না, এই মিছিলটা সম্প্রীতির মিছিল না, এটা রাম মন্দিরের বিরোধিতার মিছিল না, এটা রাম মন্দিরকে পাশে আছি কিন্তু মোদিজি ছাড়া আমি আরেকজন হাফ মোদি হব, এই মনোভাবের মিছিল। মানে বুঝতে পারছেন, আদালতের রায় যে যার মতো করে ব্যাখ্যা করছেন, আসলে যে যার মতো করে হিসেব নিকেশ করছেন। ওই কুণাল ঘোষ যেরকম বলছেন বিজেপি কোর্টের কাছে থাপ্পড় খেলো, ঠিক তেমনই সিপিআইএম বলছে বিজেপির হয়ে রাম মন্দিরের প্রচার করতেই নাকি মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুধু ভাবছি যে ঘোলা জলে মাছটা কে ধরবে, আর একটা দিন তো এরকম একটা একটা করে দিন তো চলেই যাচ্ছে, তাই না? চারপাশে জল এত ঘোলা হয়ে গেছে, গভীর জলের মাছ কিন্তু গভীরেই রয়ে গেছে, কিন্তু সেটা মাছ না বাঘ, এটাও একটা বড় প্রশ্ন। তাহলে ওই গভীর জঙ্গলের বাঘ গভীর জঙ্গলেই রয়ে গেছে। শেখ শাহজাহান, যাকে তার অনুগামীরা ভালোবেসে বাঘ বলে, সেই শাহজাহান কিন্তু আজও মুখ দেখালেন না, কিন্তু আজও তার ভয়েই নাকি সন্দেশখালিতে সন্ধে নামলো। বাসন্তী হাইওয়ের ধারে কয়েকশো বিঘা জমিতে বিলাসবহুল বাগানবাড়ি শাহজাহানের, সেই জমিতেই থাকতেন সনত মণ্ডল। সন্দেশখালির সম্রাটের শখ মেটাতে নাকি ওই মণ্ডল পরিবারের কাছ থেকে ওই জমি ছিনিয়ে নেন আগারহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। এটাই তাদের অভিযোগ আর কি। জানুয়ারির 5 তারিখ সরবেরিয়া ইডির ওপর হামলার সময় এই জিয়াউদ্দিনও সেখানে ছিলেন বলে অভিযোগ। সেই ছবি সবার কাছেই নাকি আছে, কিন্তু সনত মণ্ডলের অভিযোগ সেটা একদম পুরো সুনির্দিষ্ট। তিনি বলছেন যে জমি ছাড়তে রাজি ছিলেন না তারা, তার বাবাকে নাকি সেজন্যে ডেকে পাঠিয়েছিলেন শেখ শাহজাহান। বাঘের ডেরায় সনতের বাবা গেছিলেন, কিন্তু আর ফেরেননি। বাঘের খাঁচা থেকে বেঁচে ফেরা যায় বলুন তো? যাই হোক, সনতের দাবি তার বাবা নিখোঁজ হওয়ার পর বুলডোজার দিয়ে তাদের ওই বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়, আর তারপর তাদের এলাকা ছাড়তে হয়, আজও ফিরতে পারেনি। জিয়াউদ্দিনকে ইডি সিবিআই যখন শাহজাহানকে খুঁজতে যায়, ওই জিয়াউদ্দিন ওখানেই ছিল, এখন প্রধান হয়েছে ও। আবার একদিনকে বাবাকে ডেকে নিয়ে যায় পার্টি অফিসে, শাহজাহানের পার্টি অফিসে ডেকে নিয়ে বাবা আর বাড়ি ফেরেননি। উনি বলছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, নিয়ে যায় শাহজাহানের লোক ক্যানিং হসপিটালে, মৃত্যু লাশ আসে বাবা। তারপরে আমাদের যে সাদা কাপড় যে পরিয়ে আসি, বলছে কাঁচাটা কবে খুলবি বল, জমি তোদেরকে ছাড়তে হবে। ওই জমি সব জিসিবি মাটি কেটে ভরাট করলো। এইবার ভরাট অবস্থায় তারপরে আমাদেরকে ওখান থেকে বঞ্চিত করলো, আমার পাকা ঘর জিসিবিতে ভাঙলো। শাহজাহানের বিরুদ্ধে এই যে কথাগুলো উঠেছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। শেখ শাহজাহানের আমি যতটুকু জানি, রাজনৈতিক যা পরিচয় আছে, তাতে এরম কোনো আদিবাসীদের জমি শেখ শাহজাহান অন্তত দখল করেনি। বাঘের খিদে বলে কথা, সে কি একটুতে মেটে? সন্দেশখালিতে পড়ে থাকতে থাকতে আমাদের প্রতিনিধি কিন্তু জানতে পেরেছেন যে তেভাগা আন্দোলনের জমিও নাকি গায়ের জোরে দখল করেছিলেন শেখ শাহজাহান। সন্দেশখালির বেরমজুর পঞ্চায়েতের একটা তেভাগা আন্দোলনের ইতিহাস আছে, জানেন তো? ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত থেকে প্রাণ হারানো কৃষকদের জন্য সেখানে শহীদ বেদিও আছে। সেই বেদি লাগোয়া চাষের জমি নাকি শাহজাহানের ভাই বেরমজুরের ওই তৃণমূল অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ তিনি বেবাগ দখল করে নিয়েছেন, এরকমই অভিযোগ আর কি। মানে তেভাগারও ভাগ নিয়ে ছেড়েছেন সন্দেশখালির বাঘ আর তার অনুচরেরা। একজন লোক চাষ করে, ওটা মাছের চাষ করে, সেই আমাকে ছুটে এসে অ্যাপ্রোচ করলো যে বাবু আমি জমিটা চাষ করি, আমি জমিটা নিতে চাই। একটা সেটেল হয়, কিন্তু ওয়ান ফাইন মর্নিংয়ে তো জমিটা একটা ট্রান্সফার হয়ে গেছে। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে
দখল করে নিয়েছে। হ্যাঁ, বেহাল আর বলছে যে এই এলাকা আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে কিন্তু পাবে, কিন্তু আইনত করতে গেলে আমাকে এখানে ধামাখালি পেরোতে দেবে না। এদিকে বম মারবে, এদিকে বন্দুক গুলি মারবে, সন্ধ্যা হলে আর বাড়িতে দাঁড়াতে পারবো না। সেখন সব বাচ্চা কাচ্চা নিয়ে সেই মাঠের মধ্যেখানে থাকতাম। ধান চাষ হয়েছে, ধান জমির ওই আইলগুনে শুয়ে থাকতাম বাচ্চা কাচ্চা নিয়ে। ওটা তেভাগ আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানেও সমগ্র কৃষকদের জমি অধিকার তাকে তছনছ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। কেন তৃণমূলের নেতা হয়েছে? তৃণমূলের নেতা হয়েছে লুটপাট করার জন্য, দখলদারি করার জন্য, বেআইনি সম্পদ করার জন্য। মানে এক সময় যারা যেটাকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছে আজ সেইগুলোই তারাই করছে। শাহজাহানের ভাই বলছেন তাদের বিরুদ্ধে নাকি চক্রান্ত হচ্ছে, সবই নাকি রাজনৈতিক হিসেব নিকেশ হবে হয়তো, কিন্তু সন্দেশখালীর ইতিহাস ভূগোল যে বদলে যাচ্ছে এ তো রাতের আধারে ওই দিনের আলোর মতোই স্পষ্ট। এবার প্রশ্ন হচ্ছে, যারাই জমির দখল নিন তারা এতটা ডেয়ার ডেভিল হলেন কি করে বলুন তো? কী করে তাদের মনে হলো যে তারা কোনো দিন ধরা পড়বেন না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, কোনো নির্দেশ জারি হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না? এতটা কনফিডেন্স কি বাঘের এলাকায় বাঘ ছাড়া আর কেউ দেখাতে পারে? যে বিষয়গুলো এতদিন চাপা পড়েছিল সেই বিষয়গুলো কিন্তু একের পর এক সামনে আসছে। খেয়াল করে দেখুন, এর বাইরেও মানে এই কয়েকটা তো আপনি জানতে পারছেন, আমি জানতে পারছি, কিন্তু এর বাইরে জল জঙ্গলের আড়ালে কত কিছু ঘটে যাচ্ছে আমরা হয়তো জানতেই পারছি না, কিন্তু বুঝতে পারছি কিছু কিছু বাঘ রাজ্যের বিভিন্ন কোণে এরকম ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছে। এগুলো সব তারই নিদর্শন। দেখুন, এমনিতে আমরা কি জেনেছিলাম? সেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর আমরা জেনেছি বা বুঝেছি যে একটা দুর্নীতির চক্রব্যূহ আমাদের ঘিরে রয়েছে। আর এখন কি দেখছি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির জায়গাটা কিভাবে আস্তে আস্তে আমাদের চোখের সামনে আসছে। দেখছি একটা অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তার নিচে কত মানুষ চাপা পড়ে আছে, কত কণ্ঠস্বর চাপা পড়ে আছে, কত প্রতিবাদ চাপা পড়ে আছে। কে জানে, আমরা বরুণ বিশ্বাসের পরিণতির কথা জানতাম, জমি নিতে না চাওয়ায় সনত মণ্ডলের বাবার কথাও তো জানলাম। দুজনেই ভয়ের কথা সবাইকে জানাতে চেয়েছিলেন বা প্রতিবাদ করতে চেয়েছিলেন। তাদের পরিণতিও কি সেই ভয়ের জায়গাটাকেই আরও একটু পোক্ত করে দেবে? সেই জন্যে বাঘ তো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে, সে দেখতেই পাচ্ছি। বীরভূম থেকে সুন্দরবন সর্বত্র একের পর এক বাঘের খোঁজ পাচ্ছি আমরা। আর যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয়, আর সন্ধে মানেই তো অন্ধকার। তাহলে বুঝতে পারছি এই ভয়ের অন্ধকারটাও নামছে। কিন্তু কি অবস্থা বলুন তো আমাদের? সরকার লোকজনকে ট্যাব দিচ্ছে, স্মার্টফোন দিচ্ছে, সরকার না দিলেও হাতে হাতে স্মার্টফোন ঘুরছে। আপাতত দৃষ্টিতে কিছু কিছু জায়গা তো সত্যি এর অনেক পজিটিভ দিক আছে। অন্তত এই স্মার্টফোন ব্যবহারের তাগিদেও অনেকে হয়তো টেকনিক্যালি নিজেদের অনেক আপগ্রেড করছে। সেগুলোই তো সব ওই আধার কাটানোর রাস্তা, হতেই পারে সেটা। কিন্তু অনেক বাচ্চা যেরকম ছবি আঁকতে শিখেছে, কোভিডের সময় পড়াশুনো করেছে, তার সঙ্গে সঙ্গে তো এই স্মার্টফোনের কুফলও রয়েছে। আলোর সাথে অন্ধকার এটাও কি আনছে কুফল? তো ডেফিনেটলি ওই যেখানটায় এই কুফলটাই একটু বড় হয়ে দাঁড়াচ্ছে পজিটিভ জায়গার থেকে, সেখানে তো বাঁদরের হাতে তরোয়াল দেওয়ার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। ইচ্ছে মতো চালাচ্ছে আর তার এফেক্ট বিভিন্ন রকম। এই ঘটনাটা যেরকম 4 বন্ধু মিলে গেম খেলছিল, তাই নিয়ে মনোমালিন্য, এক বন্ধুকে 3 বন্ধু পিটিয়েই মেরে দিল। শুধু পিটিয়ে মারলো তাই নয়, তাকে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা করা হলো। ভাবা যায়? আইডিটা হ্যাক করার পরেও ওরা সব পাসপোর্ট ওর চেঞ্জ করে দিয়েছে। সেই ছেলে আমাকে বলছে, মা আমার আইডি হ্যাক করে নিয়েছে। আমি ভাই, ছোট ভাই করেছে করুক, ওর কাছ থেকে টাকা নিয়ে নে, আমি এটাই ওকে বলেছিলাম। তারপরে চুপচাপ হয়ে গেছিলো, তারপরে আর কিছু জানতে পারিনি। আমি যে সব তালে মিটে গেছে এইটুকুনাই জানতাম। ওরা যে তলে তলে আমার ছেলেরা তো ওরা সর্বনাশ করবে এটা জানতাম না। সবার কাছে জোর হাত করে রিকোয়েস্ট করছি, থানা থেকে শুরু করে সবার কাছে, আমাদের বুক খালি হয়েছে, এরকম যেন কারোর বুক খালি না হয়। প্রতিবেশী বন্ধু এখন একসঙ্গে তো উঠা বসা করতেছে, আর বুঝতে কি পারবো বলেন তো? ভিতরে এরকম যে আছে জানতে পারবো? কি কোনো সময় কিছু বলে না, কোনো সময় কোনো কথা বলেনি, বুঝতেই পারিনি যে এরকম কাণ্ড করেছে। এরকম কাণ্ড করছে আপনিও জানেন? বুঝতেই পারিনি। ও তো মা, ওর ছেলে গেছে। আমার ছেলেটা যদি ওইভাবে চলে যেত নির্মমভাবে, তাহলে কি আমি চুপচাপ থাকতাম? এখন ও তো মা, ওর ছেলে গেছে, ও যা শাস্তি দিবে তাই করতে হবে। সব নাবালকেরা এই অপরাধ মনস্কতা এদের মনে গেড়ে বসেছে। কোত্থেকে ঢুকছে বলুন তো? মানে দেখুন, তাৎক্ষণিক উত্তেজনার বসে মারধর করা, মারপিট করা, এ সমস্ত তো যুগ যুগান্তর থেকে ঘটে এসছে। মারপিট কি আপনি আমি করিনি?
কিন্তু পরের ঘটনাটা, এদের বয়স, কি করে ওই বয়সে একটা বন্ধুকে খুন করে তার প্রমাণ লোপাটের চিন্তাভাবনা মাথায় আসছে? এগুলো কি এদের হাতে ওই স্মার্টফোনগুলো ঘুরে বেড়াচ্ছে তার প্রভাব? তাহলে তো নতুন করে আবার সেই রচনাটা লিখতে বসার কথা মনে হচ্ছে, যেটা মাস্ট ছিল আমাদের সিলেবাসে। মনে আছে ছোটোবেলায় লিখতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিক্ষণের যারা, তাদের ব্রেনটা অনেকটা মার্সিডিজ বেঞ্জের গাড়ির ইঞ্জিনের মতো, কিন্তু তাদের ব্রেকটা খুব দুর্বল এবং তাদের কোনো কন্ট্রোল থাকে না। এবং এই অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটির সুযোগে আমরা যে সমস্ত গেমস অ্যাডিকশন হচ্ছে, তখন জাস্ট একটা সামান্যতম পাসওয়ার্ড না দেওয়ার জন্য চরম পরিণতি হচ্ছে। আবেগে কিন্তু একটা খুনের ঘটনা ঘটে যাচ্ছে। এই গেমগুলো লগ ইন করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম প্রোফাইলের সাথে কানেক্ট করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের সুবিধার জন্য, তাড়াতাড়ি লগ ইন করার জন্য ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোকে কাজে লাগাচ্ছে, যেমন গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট। যে মুহূর্তেগুলোকে কানেক্ট করছে সেই মুহূর্তে কিন্তু মানুষের ডেটাগুলো একদম ফেসবুক কম্প্রোমাইজ হচ্ছে, ইমেল কম্প্রোমাইজ হচ্ছে এবং ডেটা সবই লিক হয়ে যাচ্ছে। এই প্লে স্টোর ছাড়া অন্যরকম কোনো রকম জায়গা থেকে গেম ডাউনলোড করে খেলা এবং এগুলোকে একটা অ্যাগ্রেসিভ জায়গায় নিয়ে যাওয়া কখনোই উচিত না। অপরাধ প্রবণতা মানুষের বিভিন্ন ধরনের যে স্বাভাবিক প্রবৃত্তি, তার মধ্যে কিন্তু একটা খেয়াল করে দেখুন, ষড়রিপুর মধ্যে একটা তো এই হিংসা, যেগুলো সমস্ত সময় প্রকাশ করা হয় না, প্রকাশ পায় না বা প্রকাশ করা যায় না। তার সবথেকে বড় কারণ একটাই, ভয়, একটা শাস্তির ভয়, নিয়ন্ত্রণকারীর ভয়। এটার জন্যই তো এগুলো অবদমিত থাকে। না তো এই ইনস্টিংক্টগুলো তো আমাদের ছিল, হিংসা বা এই ধরনের বিভিন্ন রিপুগুলো, ক্ষতিকারক রিপুগুলো, সেগুলো তো আছে বলেই তো ষড়রিপুর মধ্যে একটা বলে তাদের নামগুলো আছে। কিন্তু সেগুলো সবসময় কি প্রকাশ পায় না ওই নিয়ন্ত্রণকারীর ভয়ে, ওই শাস্তির ভয়। কিন্তু এগুলো কি ইন জেনারেল আমাদের এখানে এখন কেটে যাচ্ছে? এমন একটা ভাবনা কিন্তু ভাবার সময় এসছে। দেখুন, দুটো ব্যাপার নিয়ে বিচার করে, মানে একটা দুটো এরকম দু চারটে ব্যাপার নিয়ে বিচার করে গোটা সমাজকে দেখে দেওয়া, সেটা হয়তো ঠিক নয়। তবে সামগ্রিকভাবে দেখলে চারপাশে এত কিছু ঘটছে, সবাই হয়তো খুন করছে না, কিন্তু মানুষের স্বপ্ন, সেটা খুন করাও তো খুনই, সেটাও তো অনেকে করছে, খুলে আম করছে। সেই সাহসটাই বা তারা পেয়েছে কোত্থেকে? রোল মডেল ছাড়া কিছু হয় নাকি? তাহলে এই ভয়ডরহীনতার, স্বেচ্ছাচারী হওয়ার, এই পাশবিক প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তোলার রোল মডেলরা আমাদের চারপাশেই রয়েছে। কেউ জেলে, কেউ খুলে আম ঘুরে বেড়াচ্ছে এখনও, যারা ফরাক্কা ওই নাবালকদের মনে যা ইচ্ছে করার একটা সাহস জাগিয়ে তুলেছে। আবার সময় এসছে কিন্তু কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে না ভাবলেই নয়।